আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সেই টানটান উত্তেজনার দিনগুলোর কথা একটু ভাবুন তো। সে সময়ে মহাকাশ জয়ের চূড়ান্ত পুরস্কারটা কিন্তু শুধু চাঁদ ছিল না, বরং পৃথিবীর খুব কাছেই থাকা শুক্র গ্রহের সেই ভয়ঙ্কর পৃষ্ঠদেশ জয় করাটাও ছিল অন্যতম প্রধান লক্ষ্য। নিজেদের আধিপত্য বিস্তারের এক মরিয়া চেষ্টায় সোভিয়েত ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক ক্ষমতা প্রমাণের জন্য শুক্র গ্রহের নরকতুল্য পরিবেশ জয়ের মতো এক অসম্ভব চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। শুনলে হয়তো অবাক হবেন, আজ প্রায় ৪২ বছর পার হয়ে গেছে, অথচ বিশ্বের কোনো মহাকাশ সংস্থাই কিন্তু আর শুক্র গ্রহে ফিরে যাওয়ার সাহস দেখায়নি। আপনাদের মনে হতে পারে আধুনিক যুগের বিজ্ঞানীরা কেন এই গ্রহে যেতে এত ভয় পান। সোভিয়েত ইউনিয়নের ভেনেরা মিশন থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো ঘাঁটলেই এর পেছনের আসল আর ভয়ঙ্কর কারণটি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি যে শুক্র গ্রহ হল পৃথিবীর যমজ বোন, তাই না? কারণ আকার আর ওজনের দিক থেকে এদের মধ্যে অসাধারণ মিল। কিন্তু এই দারুণ রোমান্টিক ধারণার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুর সত্য। বাস্তবে এটি এমন এক প্রতিকূল এবং বিষাক্ত জগৎ যেখানে অক্সিজেনের পরিমাণ 1%-ও কম, আর পুরো গ্রহটাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রয়েছে প্রাণঘাতী সালফিউরিক অ্যাসিডের মেঘের এক বিশাল আস্তরণ। মজার ব্যাপার কি জানেন? মহাকাশযান সেখানে পৌঁছানোর অনেক আগেই ১৯৬০ সালে বিখ্যাত আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী কার্ল স্যাগান একদম নিখুঁত একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, শুক্রের চারপাশে থাকা মেঘের পুরো আস্তরণটি মূলত গ্রিনহাউস গ্যাসের তৈরি, আর এই অতিরিক্ত গ্রিনহাউস প্রভাবের কারণেই গ্রহটি আক্ষরিক অর্থেই একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এই ভিনগ্রহের পরিবেশ আসলে ঠিক কতটা নিষ্ঠুর সেটা একটু বোঝানোর চেষ্টা করি। শুক্রগ্রহের বায়ুমণ্ডলীয় চাপ আমাদের পৃথিবীর তুলনায় প্রায় ৯০ গুণ বেশি। বিষয়টা একটু কল্পনা করার চেষ্টা করুন। আমাদের পৃথিবীর মহাসাগরের প্রায় ১ কিলোমিটার গভীরে গেলে বিশাল জলরাশি চারপাশ থেকে ঠিক যতটা প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, শুক্রগ্রহের পৃষ্ঠে দাঁড়ালে আপনি ঠিক সেরকমই এক পৃষ্ঠ করে ফেলার মতো প্রচণ্ড চাপ অনুভব করবেন। ভূরাজনৈতিক এই চরম প্রতিযোগিতার প্রথম দিককার বছরগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নের জন্য আক্ষরিক অর্থেই এক বিশাল দুঃস্বপ্ন ছিল। মিশনগুলো একের পর এক ব্যর্থ হচ্ছিল। মহাকাশযানগুলো শুক্রের মাটি স্পর্শ করার অনেক আগেই হয়তো সূর্যের তাপে গলে যাচ্ছিল, অন্ধ হয়ে যাচ্ছিল, অথবা সেই প্রচণ্ড বায়ুমণ্ডলীয় চাপে দুমড়ে মুচড়ে ইমপ্লোড করছিল। প্রকৌশলীদের জন্য এটা ছিল এক ভয়াবহ চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাটাতেই আসে সাবমারিন প্রযুক্তির সেই যুগান্তকারী আইডিয়া। ১৯৬৯ সালে আমেরিকার অ্যাপোলো মিশন যখন সফলভাবে চাঁদে মানুষ পৌঁছে দিল, তখন সোভিয়েত ইউনিয়নের ওপর এক বিশাল চাপ এসে পড়ে। নিজেদের সম্মান আর আধিপত্য ধরে রাখার জন্য তাদের একটা বড় বিজয় খুব দরকার ছিল, আর এই তাগিদি থেকেই তারা মহাকাশযানের নকশা তৈরিতে সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। ইঞ্জিনিয়াররা ভাবলেন, আচ্ছা, গভীর সমুদ্রে বিশাল চাপ সামলানোর জন্য আমরা যে সাবমেরিন প্রযুক্তি ব্যবহার করি সেটা কাজে লাগালে কেমন হয়? ৫৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ১৮০ অ্যাটমসফিয়ার চাপ সহ্য করার জন্য তারা ল্যান্ডারটিকে ৪৯০ কেজি ওজনের এক বিশাল টাইটেনিয়াম বর্মে মুড়ে দিলেন। ভেতরে আগে থেকেই -৮ ডিগ্রিতে শীতল করা হলো, আর শুক্রের সেই ভয়ঙ্কর পরিবেশে কম সময় থাকার জন্য ছোট প্যারাশুট ব্যবহার করে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নামার ব্যবস্থা করা হলো। দারুণ একটা আইডিয়া, তাই না? এরপর এলো সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। ১৯৭০ সালে ভেনেরা 7 ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে, মানে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং একদিকে কাত হয়ে যায়। কিন্তু তাতে কি? মানবসৃষ্ট প্রথম কোনো যন্ত্র হিসেবে এটি অন্য একটি গ্রহের মাটি সফলভাবে স্পর্শ করে এবং পৃথিবীতে ২৩ মিনিট ধরে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে সক্ষম হয়। বিজ্ঞানের ইতিহাসে এ এক বিশাল বিজয়। আর সেখান থেকে পাওয়া ডেটাগুলো বিজ্ঞানীদের রীতিমতো চমকে দিয়েছিল। শুক্র গ্রহে পানির অস্তিত্ব পাওয়ার সব আশা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। জানা যায় যে সেখানকার তাপমাত্রা প্রায় ৪৮০ ডিগ্রি সেলসিয়াস, যা সীসা গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। আর পুরো গ্রহটি পৃথিবীর মতোই কঠিন ব্যাসল্ট শিলা বা শীতল হয়ে যাওয়া আগ্নেয়গিরির লাভায় আবৃত। অবাক করা বিষয় হল, ওই ভয়ঙ্কর ঘন মেঘ ভেদ করেও কিন্তু সূর্যের আলো শুক্রের মাটিতে ঠিকই পৌঁছাতে পারে। দৃশ্য, শব্দ এবং বিচ্ছে। এবার আমরা পরের ধাপে যাব। ধ্বংসাত্মক বায়ুমণ্ডল ভেদ করে সফলভাবে মাটিতে পৌঁছানোর পর ভেনেরা প্রোগ্রামের পরবর্তী লক্ষ্য ছিল এই নরকতুল্য পরিবেশের বাস্তব দৃশ্য আর শব্দ সংগ্রহ করা। সেখানে দাঁড়ালে আসলে কি দেখা যাবে আর কি শোনা যাবে? ১৯৭৫ সালে ভেনেরা 9 শুক্রের বুকে অবতরণ করে। ভাবুন তো, ল্যান্ডিংয়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩৬০ কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী টর্নেডোর চেয়েও ভয়ঙ্কর। এই অবিশ্বাস্য পরিস্থিতি সামলে এটি প্রথমবারের মতো শুক্র গ্রহের একটি সাদা কালো ছবি পৃথিবীতে পাঠায়।
ছবিতে পাথরে ঘেরা এমন একটা উপরিভাগ দেখা যাচ্ছিল যা দেখতে অনেকটা পৃথিবীরই কোনো পাহাড়ি এলাকার পড়ন্ত বিকেলের মতো। কিন্তু সোভিয়েট ইঞ্জিনিয়ারিংয়ের চরম উৎকর্ষটা আমরা দেখি ১৯৮১ সালে ভেনেরা 13 এবং 14 মিশনের মাধ্যমে। এটি ছিল সত্যি এক অভাবনীয় বিজয়। এই প্রোবটি সেই নরকের মধ্যে পুরো ১২৭ মিনিট টিকেছিল। এটি শুধু রঙিন প্যানোরামিক ছবি পাঠায়নি, সেখানকার মাটি ড্রিল করে রাসায়নিক বিশ্লেষণও করেছিল। আর সবচেয়ে বড় কথা, মানব ইতিহাসে প্রথমবারের মতো আমরা অন্য কোনো গ্রহের ভয়ঙ্কর বাতাসের গর্জনের অডিও শুনতে পেয়েছিলাম। আচ্ছা, এবার আপনাদের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার বলি। এই মিশন ঘিরে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছিল। ভেনেরা 13-এর পাঠানো একটা ছবি দেখে বিজ্ঞানী লিওনেট কোসান ফর্মালিটি দাবি করে বসলেন যে ছবিতে শুক্রের মাটিতে নাকি বিছের মতো দেখতে একটা প্রাণীকে নড়াচড়া করতে দেখা গেছে। এত প্রতিকূল একটা পরিবেশে প্রাণের অস্তিত্বের দাবি, সারা বিশ্বের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। খুব রোমাঞ্চকর মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু খুব দ্রুতই এই রহস্যের সমাধান করে ফেললেন। তারা প্রমাণ করলেন যে ওটা আসলে কোনো প্রাণী কিচ্ছু ছিল না। ল্যান্ডারের ক্যামেরা থেকে লেন্সের যে ক্যাপটি খুলে নিচে পড়েছিল সেটিই মূলত শুক্রগ্রহের ৪৮০ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড উত্তাপে গলে গিয়ে দুমড়ে মুচড়ে বিছের মতো ওরকম একটা অদ্ভুত রূপ ধারণ করেছিল। ভেনেরা মিশনগুলো স্নায়ুযুদ্ধের সময়ের এক বিশাল ভূ-রাজনৈতিক অর্জন, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষের অসীম সক্ষমতাকে প্রমাণ করেছিল। কিন্তু একই সাথে এটাও দেখিয়ে দিয়েছে যে শুক্রের পরিবেশ এতটাই নিষ্ঠুর যে আজকের দিনের সর্বাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিও সেখানে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এই অপরিসীম কারিগরি জটিলতা ও বিশাল খরচের ভয়ে আধুনিক মহাকাশ সংস্থাগুলো এখন মঙ্গল গ্রহ বা বৃহস্পতির উপগ্রহ ইউরোপার দিকেই তাদের নজর ঘুরিয়ে নিয়েছে। ভেনেরা মিশনগুলো বিজ্ঞানের ইতিহাসে আজও এক অতুলনীয় প্রযুক্তিগত থ্রিলার হয়ে আছে। আজকের এই আলোচনা শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেখানে ৮০-র দশকের সামান্য কম্পিউটিং ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা এই নরক জয় করেছিলেন, সেখানে আমাদের এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে কি আমরা আর কখনোই আমাদের সেই ভয়ঙ্কর যমজ বনের মাটিতে ফিরে যাওয়ার সাহস দেখাতে পারব? আধুনিক বিজ্ঞান আর কি অসম্ভব জগৎ জয় করার অপেক্ষায় রয়েছে বলে আপনাদের মনে হয়?